গুম খুনের 2 মামলায় হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তা সহ আসামিদের নেওয়া হলো ট্রাইব্যুনালে। জোরদার করা হয়েছে নিরাপত্তা। নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় কাজ করতেও প্রধান উপদেষ্টাকে পরামর্শ। বিএনপির দলীয় কেউ সরকারে থাকলে অপসারণের আহ্বান। হায়ার জুডিশিয়ারিতে এখনো যে সমস্ত ফ্যাসিস্টদের দোষর আছেন তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করুন। সুনাম হারিয়ে দূষণের শহরে পরিণত হয়েছে রাজশাহী। টানা নির্মাণ কাজ আর গাছ জলাশয়ের অভাবে অস্বাস্থ্যকর পরিবেশ। নগরায়নে রাখতে হবে পরিকল্পনার ছাপ। ভালো জায়গাগুলোকে আবার ভেঙে নতুন করে ঠিক করা হচ্ছে। ধুলাবালির কারণে মানুষের চলাচলে খুবই অসুবিধা হচ্ছে। যে পরিমাণে জলাশয়, যে পরিমাণে গ্রিন স্পেস থাকা দরকার সেটা রাজশাহী শহরের নেই। ব্যান্ডউইথ ব্যবহারে ভারত নির্ভরতায় প্রতি বছর ব্যয় প্রায় 750 কোটি টাকার বৈদেশিক মুদ্রা। নিজস্ব সাবমেরিন কেবলের পূর্ণ সক্ষমতা তৈরির তাগিদ। আমাদের ব্যান্ডউইথ আমদানিটা এককভাবে ভারত নির্ভর হয়ে যাচ্ছে। সিকিউর ইন্টারনেটের যে কনসেপ্টটা আছে এবং রিজিওনাল যেই বিষয়গুলো আছে সেগুলো ফুলফিল করে তারা আনবে। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে টাকা দিলেই মেলে গুরুতর জখমের ডাক্তারি সনদ। ব্যবহার হচ্ছে মিথ্যা মামলায়, ফাঁদে পড়ে নিরীহ মানুষের হয়রানি। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। আওয়ামী লীগের শাসনামলে টিএফআই জেআইসি সেলে গুম খুনের মাধ্যমে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে 15 কর্মকর্তার আনুষ্ঠানিক অভিযোগের শুনানি হবে। 2 মামলায় শেখ হাসিনা সহ 30 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একটিতে 17 ও আরেকটিতে 13 জন আসামি। দুটিতেই শেখ হাসিনার নাম রয়েছে। এছাড়া 23 সেনা কর্মকর্তার 15 জনই হেফাজতে রয়েছেন। এদিকে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির নিয়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোর থেকেই ট্রাইব্যুনাল সংলগ্ন হাইকোর্টের মাজার গেট, মৎস্য ভবন, কাকরাইল সহ একাধিক স্থানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সহ বিভিন্ন সংস্থার সদস্যদের লক্ষ্য করা গেছে। এবং 2 জন করে পুলিশ সদস্য তাদেরকে 2 প্রান্তে ধরে কিন্তু নিয়ে যাচ্ছেন এবং তারা প্রত্যেকেই আন্তর্জাতিক অপরাধ দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিজ। আজিজ, আসামিদের কোথায় রাখা হয়েছে এই মুহূর্তে? ট্রাইব্যুনালের কার্যক্রম ঠিক শুরু হয়েছে কিনা বিস্তারিত তথ্য দিবেন আপনার পক্ষ থেকে। ধন্যবাদ। আসামিদের এরই মধ্যে ট্রাইব্যুনালে তোলা হয়েছে, সেখানে শুনানি শুরু হয়েছে। আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই, সকাল 7:15 কিছুক্ষণ পর এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 15 সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছে। মূলত গুমের 2 মামলায় তাদেরকে এই আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলা হয়েছে। তারা সবাই জামিন আবেদন করেছেন এবং সেই জামিনের উপরই শুনানি শুরু হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে আওয়ামী লীগের যে দীর্ঘ শাসনামল, সেই শাসনামলে গুমের সাথে জড়িত এবং গুমের যে সেলগুলো ছিল সেই সেলে নির্যাতনের অভিযোগে তাদেরকে মূলত আইনের আওতায় আনা হয়েছে।
টিএফআই এবং জেআইসি সেলে যে গুমের অভিযোগগুলো ছিল তাদের বিরুদ্ধে সেই দুটি মামলায় আজকে আদালতে তোলা হয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই, বাংলাদেশ জেলের একটি শীতাতাপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে তাদেরকে এই আদালতে হাজির করা হয়েছে। সকাল 7:15 কিছুক্ষণ পরেই মূলত আসামিদেরকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়। সেখানে আমরা দেখতে পেয়েছি যে 15 জন যে সেনা কর্মকর্তা আছেন তাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মেজর জেনারেল মুস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম, কর্নেল মশিউর রহমান জুয়েল, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন, মেজর জেনারেল কবির আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী, লেফটেন্যান্ট কর্নেল মখসুর হক সহ মোট 15 জনকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে। তাদেরকে আদালতে তোলার আগেই এই আদালত প্রাঙ্গণ ঘিরে বাড়তি সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখতে পেয়েছি। এখানে র্যাব, পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তাদেরকে এখানে মোতায়েন করা হয়েছে। এখানে সার্বিক নিরাপত্তার যে ব্যবস্থা আমরা সেটি দেখতে পেয়েছি খুবই কঠোর, এবং সাংবাদিকদেরও আজকে ট্রাইব্যুনালের প্রবেশ করতে দেওয়া হয়নি। সব মিলিয়ে আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছি। এখান থেকে সবশেষ যে ব্রিফিংটি হবে সেখানে সেই তথ্য আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো। আজিজ, আপনাকে ধন্যবাদ। জুলাই আগস্ট আন্দোলনের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মুলতবি থাকা যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য আছে আজ। গতকাল দ্বিতীয় দিনের মতো সম্পন্ন হয়েছে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেনের যুক্তিতর্ক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই যুক্তিতর্ক হয়। গত সোমবার পলাতক আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন আমির হোসেন। তিনি নিজের যুক্তিতর্কে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষে আনা অভিযোগ সহ বিভিন্ন বক্তব্যের বিরোধিতা করেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন আওয়ামী শাসনামল ৭১-এর পটভূমি, শাপলা চত্বরে হত্যাযজ্ঞ ও ২০২৪ সালের জুলাই আগস্ট আন্দোলনের কথা তুলে ধরেন। নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করার আহ্বান জানিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে পরামর্শ দেয় দলটি। সেই সাথে সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে দলীয় কেউ থাকলে তাদের অপসারণের আহ্বানও জানানো হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের রদবদলে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বানও জানান মির্জা ফখরুল। এসব বিষয়ে প্রধান উপদেষ্টা বিএনপিকে আশ্বস্ত করেছে বলে জানিয়েছে প্রেস উইং। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে আসেন বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমদ। প্রতিনিধি দলটির সঙ্গে 1 ঘণ্টারও বেশি সময় ধরে চলে ডক্টর ইউনূসের বৈঠক। বৈঠক থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি নেতারা। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টাকে বিএনপির কয়েকটি উদ্বেগের কথা জানানো হয়েছে। জেলা প্রশাসন বিশেষ করে সেখানেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং আমরা কিছু কিছু কথা বলে এসেছি যেগুলো আমরা মনে করেছি যে তারা এখনও সেই পুরনো সরকারের ফ্যাসিস্ট সরকারের স্বার্থ পূরণ করছে, তাদেরকে অপসারণের কথা আমরা বলেছি। বিশেষ করে হায়ার জুডিশিয়ারিতে এখনও যে সমস্ত ফ্যাসিস্টদের দোষর আছেন তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করতে হবে। এ সময় দ্রুত অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের আদলে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। জাতীয় সংসদ অনুষ্ঠানকে অর্থবহ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের
বলতে আমরা যা বুঝাই তত্ত্বাবধায়ক সরকার সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে। বৈঠকে নির্বাচনের আগে প্রশাসনের রদবদলে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার আহ্বান জানায় বিএনপি। সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়েছি। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি তার তত্ত্বাবধানে হবে বলে বিএনপিকে আশ্বস্ত করেন ডক্টর ইউনূস। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। নারীদের সম্পর্কে সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর AKM মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ট্রিপলই বিভাগে 2021 ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল হয়েছে। এর আগে শ্রীশান্ত রায়ের মুসলিম নারীদের সম্পর্কে স্ট্যাটাসের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বুয়েটের শিক্ষার্থীরা শাস্তির দাবিতে আন্দোলন শুরু করে। তবে এ বিষয়ে বুয়েট প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বুয়েটের সকল সাধারণ শিক্ষার্থীরা মিলে আমরা অভিযোগ দায়ের করার জন্য আজকে আমরা এসেছি ডিএসডব্লিউ অফিসে। তো ডিএসডব্লিউ অফিসে ডিএসডব্লিউ স্যার এসেছিলেন, তার হলো যে অভিযুক্ত স্টুডেন্ট শ্রীশান্ত রয় তার বাবা এবং মামা এসেছিলেন। তারা অবগত হয়েছেন যে সে কোন ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য, ধর্মবিদ্বেষ, ইসলাম বিদ্বেষ, নারী বিদ্বেষী এরকম হলো যে বক্তব্য প্রকাশ করেছে। এক দশকেরও কম সময় আগে শহরটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল নির্মল বায়ুর জন্য। পরিচ্ছন্ন আর সবুজ নগরী হিসেবেও ছিল সুখ্যাতি। সেই রাজশাহী সাম্প্রতিক সময়ে বায়ু দূষণে ঢাকাকেও ছাড়িয়ে গেছে। সুইজারল্যান্ড ভিত্তিক পরিবেশ পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী দেশের বিভাগীয় শহরগুলোর মধ্যে সবচেয়ে খারাপ বায়ুমান রেকর্ড হয়েছে রাজশাহীতে। পরিবেশবিদ ও গবেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে শহরে চলমান বড় বড় নির্মাণ কাজের জন্য ব্যাপক হারে বায়ু দূষণ বেড়েছে। সেই সাথে পর্যাপ্ত গাছ, জলাশয় ও পদ্মা নদীতে পানি না থাকায় সুনাম হারাতে বসেছে রাজশাহী। রৌদ্রোজ্জ্বল ভর দুপুরে শহরের এই ফ্যাকাশে চেহারা বলে দেয় বাতাসে উড়ে বেড়াচ্ছে বিপুল পরিমাণ ধুলোবালি। অথচ কয়েক বছর আগেও চিত্র ছিল ভিন্ন। 2016 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপাত্তের ভিত্তিতে বাতাসে ভাসমান মানবদেহের জন্য ক্ষতিকর কণা দ্রুত কমিয়ে আনার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে এগিয়ে থাকা শহরের আন্তর্জাতিক স্বীকৃতি জোটে রাজশাহীর। এর সঙ্গে নগরীর সড়কে সড়কে বাহারি ফুল, নানা প্রজাতির গাছ আর উন্নত পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা রাজশাহীকে দেশের অন্যতম সুন্দর শহর হিসেবে পরিচিত করে তোলে। গাছগাছালি যে আমাদের অক্সিজেন দেয়, গাছগাছালিগুলো যেভাবে ময়লাতে ধুলোবালিতে হয়ে যাচ্ছে, ভালো জায়গাগুলোকে আবার ভেঙে নতুন করে ঠিক করা হচ্ছে, বা যেমন ধরেন যে বা করা হচ্ছে, ফ্লাইওভার তৈরি করা হচ্ছে। ফ্লাইওভার করার কারণে অনেক ধুলাবালি সৃষ্টি হচ্ছে। ছোট বাচ্চাদের যখন আমরা জার্নি করি অনেক জার্ম সৃষ্টি হয়, সে থেকে আপনার অনেক অ্যালার্জি জাতীয় রোগবালা সৃষ্টি হয়। মাত্র 9 বছরের মাথায় সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা IQ এয়ারের সাম্প্রতিক তথ্য বলছে, দেশের 8 বিভাগীয় শহরের মধ্যে বায়ুর মান সবচেয়ে খারাপ এখন রাজশাহীতে। যানজটেরও সৃষ্টি হয়েছে, প্লাস রাস্তাঘাটে ধরেন এই রাস্তাটা দেখছেন, চলাচলের ধুলাবালির কারণে মানুষের চলাচলে খুবই অসুবিধা হচ্ছে। অতিরিক্ত যানজটের কারণে যে হর্ন সৃষ্টি হচ্ছে, আমরা পড়াশোনা করতে আমাদের প্রবলেম হয়। শুধু বায়ুর মানই কমেনি, আগের সেই পরিচ্ছন্ন চেহারাটাও যেন হারাতে বসেছে। নগর জুড়ে দীর্ঘ সময় ধরে টানা নির্মাণ কাজ বায়ু ও শব্দ দূষণের কারণ হয়ে উঠেছে। একদিকে কনস্ট্রাকশনের ম্যাটেরিয়াল পড়ে আছে এবং ওই পাশাপাশি জায়গাগুলোতে একটা টেম্পোরারি গার্বেজ ছিল। এই গার্বেজগুলো বন্ধ হয়ে যাওয়ার জন্য এইটাও কিন্তু ময়লাটা বিভিন্ন জায়গায় ছড়াই গেছে। পরিবেশবিদরা বলছেন, প্রাকৃতিকভাবে উন্নয়ন না করে গোটা শহরকে শুধুমাত্র কনক্রিট আর টাইলসে রূপান্তরিত করা হয়েছে। ফলে রাজশাহী নির্মল বায়ুর জন্য আন্তর্জাতিক স্বীকৃতি ধরে রাখতে পারছে না। ল্যান্ড ইউজ প্ল্যানিং অনুযায়ী যে পরিমাণে জলাশয়, যে পরিমাণে গ্রিন স্পেস থাকা দরকার, সেটা রাজশাহী শহরের নেই। এই প্ল্যানিংগত দিক থেকে এই দুর্বলতা আছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই গবেষক বলছেন, গোছানো শহর হলেও পর্যাপ্ত গাছ, জলাশয় ও পদ্মা নদীতে পানি না থাকায় দূষণ বেড়েছে রাজশাহীতে। এখন থেকেই নগরায়নের সঠিক পরিকল্পনা না নিলে বায়ু দূষণ রোধ করা সম্ভব হবে না বলে মনে করেন তিনি। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। ব্যান্ডউইথ ব্যবহারে ভারত নির্ভরতা কাটিয়ে উঠতে পারছে না বাংলাদেশ। ব্যবহৃত ব্যান্ডউইথের 50% আমদানি করতে হচ্ছে। বছরে প্রায় 750 কোটি টাকার বৈদেশিক মুদ্রা খরচ হয় ব্যান্ডউইথ কিনতে। গেল সেপ্টেম্বর পর্যন্ত এ বাবদ $20 কোটি বেশি বৈদেশিক মুদ্রা গেছে ভারতীয় ব্যবসায়ীদের পকেটে। প্রযুক্তিবিদরা বলছেন, সুযোগ থাকা সত্ত্বেও নিজস্ব সাবমেরিন কেবলের পূর্ণ সক্ষমতা তৈরি করতে না পারলে আরও চড়া মাশুল দিতে হবে। নিশ্চিত করা যাবে না নিরাপদ ইন্টারনেট। 5G সম্প্রসারণ, স্টারলিং সেবার প্রসার এবং স্টারলিংকের মাধ্যমে ভুটান, নেপাল ও তিব্বতে ব্যান্ডউইথ প্রদান করার লক্ষ্য আছে। টেলিজিওগ্রাফির পূর্বাভাস বলছে 2027 সালে বাংলাদেশে ব্যান্ডউইথের চাহিদা বেড়ে দাঁড়াবে 25,000 Gbps এর কাছাকাছি। বর্তমানে রাষ্ট্রায়ত্ত দুটি সাবমেরিন কেবলের সর্বোচ্চ সক্ষমতা 7,200 Gbps। এর মধ্যে প্রথম সাবমেরিন কেবলের জীবনকাল শেষ হয়ে গেছে। এখান থেকে প্রাপ্ত 4,200 Gbps ব্যান্ডউইথের সরবরাহ যে কোনো সময় বন্ধ হওয়ার ঝুঁকিতে। এই ঝুঁকি থাকলেও 2026 ও 27 সালে ব্যান্ডউইথের ঘাটতি থাকবে আরও 18,000 Gbps। আমদানি করে ঘাটতি পূরণ করতে হলে 2027 ডিসেম্বর পর্যন্ত ভারতকে পরিশোধ করতে হবে আরও $300 মিলিয়ন। প্রযুক্তিবিদরা বলছেন, অথচ এর অর্ধেকেরও কম খরচে একটি নতুন সাবমেরিন কেবল নির্মাণ করা সম্ভব। 2026 এবং 27 যদি আমি কনসিডার করি, এই 2 বছরে আরও $250 থেকে $300 মিলিয়ন পাঠাতে হবে। তার মানে এই কন্টিনিউটিটা এটা থেকেই যাচ্ছে। আমরা যেই পরিমাণ বৈদেশিক মুদ্রা ইন্ডিয়াতে পাঠিয়েছি, সেই টাকা দিয়ে বাংলাদেশে আরও 8 থেকে 10টা সাবমেরিন কেবল হওয়ার সম্ভাবনা ছিল। আইটিসি অপারেটরের মাধ্যমে ব্যান্ডউইথ আমদানি করা হয়। আইটিসি এর এক প্রান্তে অ্যাক্টিভ ডিভাইস বাংলাদেশের হাতে থাকলেও অপর প্রান্তের ডিভাইস আছে ভারতে, যার উপর কোনো নিয়ন্ত্রণ নেই বাংলাদেশের। এমতাবস্থায় জাতীয় নিরাপত্তার ঝুঁকির আশঙ্কা প্রকাশ করে প্রযুক্তিবিদরা বলছেন, এ প্রক্রিয়ায় ইমেইলের হেডার, বডি এবং অন্যান্য বিষয়ে ট্র্যাক করা সম্ভব। ওনাদের আইন অনুযায়ী ইন্ডিয়ার উপর থেকে যে কোনো ব্যান্ডউইথ পাস হলে ওনাদের 100% ওটা ইন্টারসেপ্ট করার সক্ষমতা আছে, প্লাস আইনও ওনাদেরকে সাপোর্ট করে। তাহলে জাতীয় নিরাপত্তার কথা যদি আমি বলি, ডেফিনেটলি এটা একটা দেশ বড় হুমকির সম্মুখীন আছে। তাহলে এই 50% ব্যান্ডউইথের যেই ধরনের ডাটা কমিউনিকেশন হচ্ছে, এই ডাটা কমিউনিকেশন ডেফিনেটলি তারা ইন্টারসেপ্ট করতে পারে। একদিকে ব্যান্ডউইথের ঘাটতি পূরণ, অন্যদিকে নিরাপদ ইন্টারনেট সেবার জন্য বাংলাদেশের নিজস্ব সাবমেরিন কেবলের সক্ষমতা বৃদ্ধি করতে চায় সরকার। এ লক্ষ্যে বেসরকারি খাতের উদ্যোগে 2026 জুনের মধ্যে 50 টেরাবাইট ক্ষমতা সম্পন্ন তৃতীয় সাবমেরিন কেবলের সংযুক্ত হওয়ার কাজ চলছে। সিঙ্গাপুর থেকে মায়ানমার পর্যন্ত জলসীমায় কেবল স্থাপনের কাজও শেষ হয়েছে। তবে রহস্যজনক কারণে বাংলাদেশ জলসীমায় কেবল স্থাপনের জন্য জাহাজ প্রবেশের অনুমতি মিলছে না। উদ্যোক্তাদের পক্ষ থেকে আবেদন করা হলেও এখনও তাতে সাড়া দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগে, কারণ কোস্টগার্ড এবং এনএসআই এই দুটো এজেন্সির থেকে আমাদের নিতে হয়, নো অবজেকশন নিতে হয়, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। তো এই 3টা পারমিশন হয়ে গেলে আমাদের ইনশাল্লাহ আমরা আগামী এপ্রিল 2026 সালের ভিতরে আমরা কিন্তু আমাদের কেবলটা একেবারে ইন সার্ভিসে নিয়ে আসতে পারবো। বেসরকারি উদ্যোগে সাবমেরিন কেবল স্থাপনে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। দেখেছি যে সাবমেরিন মানে আমাদের ব্যান্ডউইথ আমদানিটা এককভাবে ভারত নির্ভর হয়ে যাচ্ছে আর কি। কোম্পানিগুলো যখন বেসরকারি সাবমেরিন কেবল কোম্পানিতে মানে কেবল আনবে, তারা যাতে সিকিউর ইন্টারনেটের যে কনসেপ্টটা আছে এবং রিজিওনাল যেই বিষয়গুলো আছে সেগুলো ফুলফিল করে তারা আনবে। তাদের উপরে আমাদের কোনো বাধা নিষেধ সেভাবে নেই। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিএসসিসিএল এর পাশাপাশি 3টি বেসরকারি প্রতিষ্ঠানকে সাবমেরিন কেবলের লাইসেন্স দিয়েছে সরকার। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে অর্থ দিলেই মেলে গ্রিভিয়াস বা গুরুতর জখমের ডাক্তারি সনদ। অভিযোগ, হাসপাতালের জরুরি বিভাগের কয়েকজন অসাধু চিকিৎসক ও কর্মচারী দালাল চক্রের মাধ্যমে দীর্ঘদিন ধরে এই সনদ বাণিজ্য করছেন। এতে মিথ্যা মামলার ফাঁদে পড়ে সীমাহীন হয়রানির শিকার হচ্ছেন নিরীহ মানুষ।
জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে মাথায় গুরুতর জখমের মামলায় নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন বেলকুচির হাফিজুল ইসলাম। তার স্ত্রী সন্তানও মামলার আসামি। পরিবারটির অভিযোগ, বাগবিতণ্ডার এক পর্যায়ে সামান্য হাতাহাতি হয়, অথচ মামলা দেয়া হয়েছে গুরুতর অভিযোগে। ছোট ভাই হামিদুলের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে অর্থের বিনিময়ে গ্রিভিয়াস বা গুরুতর জখম সনদ নেয়ারও অভিযোগ করেন হাফিজুর। হাসপাতালের রেজিস্টার খাতায় দেখা যায় গত 23 জুলাই ভর্তি হন হামিদুলের স্ত্রী নাজমা খাতুন। ফিজিক্যাল অ্যাসাল্ট লেখা থাকলেও কোথাও উল্লেখ নেই হেড ইনজুরির। যদি মারামারি রোগী হয়, ফিজিক্যাল অ্যাসাল্ট থাকে, তাহলে ফিজিক্যাল অ্যাসাল্ট লিগে, আর মারামারি করার পরে মাথায় আঘাত নিয়ে আসে তাহলে সেটা হেড ইনজুরি উইথ ফিজিক্যাল অ্যাসাল্ট। ডাক্তার শিমুল, ফয়সাল, মিতুল এরা যায় এমসিটা দিছে, এমসিটাও অনেক গরমিল আছে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মামলার বাদী হামিদুল ও তার স্ত্রী নাজমা। পুলিশ ও আইনজীবীরা বলছেন আদালতে বিচারের মাধ্যমেই এই ঘটনার সত্য মিথ্যা বেরিয়ে আসবে। তবে তারা জানান সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে গ্রিভিয়াস বা গুরুতর জখম সনদ বাণিজ্যের কারণে বাড়ছে মিথ্যা মামলার সংখ্যা। মামলায় 326 ধারা কার্যকর করতে বাদীপক্ষ অর্থের বিনিময়ে ভুয়া সনদ সংগ্রহ করে। এ নিয়ে সম্প্রতি আদালত ইনজুরি সার্টিফিকেট আইনে নির্ধারিত ফরমে প্রদান করার আদেশ দেন। একটি মামলায় জেনারেল হাসপাতালের 3 চিকিৎসককে লিখিত ব্যাখ্যা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। তারা নিজেরা নিজেদের মতো করে সার্টিফিকেট প্রদান করেন, যে ক্ষেত্রে দেখা যায় যে প্রকৃতপক্ষে ভিকটিমের যে সমস্ত আঘাতের কথা বলা হয় সেই আঘাতগুলা তার শরীরে নাও থাকতে পারে অনেক সময়, অথবা থাকলেও সেখানে দেখা যায় যে টেস্ট পাস করে অন্যভাবে সেই আঘাতগুলোকে দেখা হয়। ডাক্তার যদি ঠিক মতো রিপোর্ট না দেয় তাহলে তো এটা ত্রুটি থেকে যায়, যার জন্য একজন ব্যক্তি, একজন ভিকটিম সে সুষ্ঠু বিচারটা পাচ্ছেন না। আপনার 4000 টাকা দেন, আমি 20 মিনিটের মধ্যে সার্টিফিকেট দেবো। ডাক্তার ফয়সাল উনি রুমে ছিল, ওনার সামনে বলছেন কিছুই বলেন নাই, হ্যাঁ বলেন নাই, না বলেন নাই, কিন্তু যে টাকা চাইছে ওখানে ওনাদের স্টাফ। তবে সনদ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসকরা, দায় চাপালেন দালালদের ওপর। জানতে পারলাম যে সার্টিফিকেটের কথা বলে আমাদের ওয়ার্ড বয় যে আছে ফারুক, সে হচ্ছে ওনার কাছে টাকা চাইছে। সেটা আমার সামনেও বলে নাই, কিংবা আমার কাছ থেকে শুনেও যে যায় বলা, এরকম কিছুই হয়নি আর কি। সার্টিফিকেট যেহেতু ডাক্তাররা দেয়, বলে যে স্যারকে দিতে হবে, স্যাররা 3 জন আছে তাদেরকে দিতে হবে, এরকম বুস্টুস দিয়া রুগীদেরকে নাজেহাল করে। বর্তমানে আদালতের আদেশ অনুযায়ী নতুন ফরমে ইনজুরি সার্টিফিকেট দেয়া হচ্ছে বলে জানিয়েছেন আরএমও। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন এরই মধ্যে অভিযুক্ত 3 মেডিকেল অফিসার শামীম, ফয়সাল ও মিতুলের বদলির আদেশ হয়েছে। কোর্ট থেকে একটা চিঠি আসে সার্টিফিকেটের ফরম্যাট নিয়ে। যেদিন চিঠি আসে তার 2 দিনের মধ্যেই আমরা নতুন ফরম্যাটে আমরা সার্টিফিকেট দেওয়া শুরু করি। সার্টিফিকেট বাণিজ্য এটা কিছুটা অভিযোগ ছিল, পরে দুদক থেকেও একটা অভিযোগ হয়েছে, তার প্রেক্ষিতে আমাদের 3 জন ইমার্জেন্সি মেডিকেল অফিসারের ট্রান্সফার অর্ডার এসছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। ভারতের সাথে মাত্র একটি চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার, আর কয়েকটি চুক্তি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন 11টি চুক্তি বাতিলের যে কথা সামাজিক মাধ্যমে ঘুরছে সেই তালিকার অনেকগুলো প্রকল্পই চূড়ান্ত হয়নি। ত্রিপুরায় 3 বাংলাদেশিকে পিটিয়ে হত্যার বিষয়ে জানতে চাইলেও দিল্লি এখনও চিঠির উত্তর দেয়নি বলেও জানান উপদেষ্টা। হিউম্যান রাইটস ওয়াচ সহ 6 সংগঠনের নির্বিচার গ্রেফতার বন্ধ ও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই নতুন টানাপোড়েনে বাংলাদেশ ভারত সম্পর্ক। বারবার ঢাকা ওয়ার্কিং রিলেশনের কথা বললেও খুব বেশি সাড়া মেলেনি দিল্লির। এরই মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ফটোকার্ড শেয়ার করে জানানো হয় ভারতের সাথে থাকা 14টি চুক্তি পর্যালোচনা করে 11টি বাতিল করেছে সরকার। পররাষ্ট্র উপদেষ্টার কাছে এ বিষয়ে জানতে চান সাংবাদিকরা। সম্ভবত একজন উপদেষ্টা রিটুইট করেছেন তার একটা কমেন্ট সহ, কমেন্টটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, হয়তো এটা উনি না করলেও পারতেন। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন ভারতের সাথে সামরিক টাগবোট কেনা চুক্তি বাতিল আর আদানির বিদ্যুৎ কেনা পর্যালোচনা ছাড়া তালিকার অন্যগুলো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি তিস্তা সহ অনেকগুলো ইস্যুতে ভারতের সাথে চুক্তিই হয়নি বলে দাবি করেন পররাষ্ট্র উপদেষ্টা। যে তালিকাটা এসেছে ওখানে এটা সঠিক না, এর অধিকাংশ এক্সিস্ট করে না আদৌ। একটি মাত্র চুক্তি গার্ডেনিজের শিপইয়ার্ডের সাথে যে চুক্তিটা ওটা বাতিল করা হয়েছে, এটুকু আমি জানি। এটা তো অনেক পুরনো, অনেক দিন আগেই করা হয়েছে।
বাকিগুলোর কয়েকটি আছে যে বিভিন্ন পর্যায়ে আছে এবং ঠিক ওই নামে নেই, অন্যরকম ডেসক্রিপশনের কিছু আছে। একমাত্র লাস্টে যেটা ছিল জিআরএসি মানে গার্ডেন রিচ শিপইয়ার্ডের সাথে যে আমাদের একটা ওই টাগবোট কেনার চুক্তি ছিল, এটা আমরা বাতিল করেছি। কারণ বাতিল করা হয়েছে যেটা বিবেচনা করে দেখা গেছে যেটা বাংলাদেশের জন্য খুব লাভজনক না। প্রশ্ন আসে, ভারতের সাথে সই হওয়া চুক্তিগুলো কতটা দেশের স্বার্থ রক্ষা করেছে সেটি কি নির্ধারণ করতে পেরেছে সরকার? বাংলাদেশের স্বার্থ বিরোধী চুক্তির হার কেমন এটা ফাইন্ড আউট করা গেছে? এক একটা চুক্তির বিষয় এক এক মন্ত্রণালয়ের অধীন, সেটার কতটুকু কোনটার ওয়েটেজ সেটা হলো এক প্রশ্ন, কতটুকু সেটা ক্ষতিকর হচ্ছে সেটা তারা বের করতে পারবে। তবে আমি একটা জিনিস বলি, সেটা হলো যে কোনো চুক্তি কিন্তু সবসময় এক ধরনের পর্যালোচনার অধীনে থাকে। আন্তর্জাতিক 6 মানবাধিকার সংস্থার প্রধান উপদেষ্টাকে লেখা চিঠি প্রসঙ্গেও প্রশ্নের জবাব দেন তৌহিদ হোসেন। হিউম্যান রাইটস সংগঠনগুলো তাদের কাজ করবে, সরকারের পক্ষে তাদের সব কিছু মেনে নেওয়া কখনোই সম্ভব হবে না। অবশ্যই আমরা যখন কোনো মানবাধিকার নিয়ে যখন কোনো কনসার্ন আসে সেটাকে আমরা বিবেচনায় নিই এবং সরকারের পক্ষে যেটুকু সম্ভব সেটা করা হয়। দিল্লিতে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠির জবাব 1 বছরও মেলেননি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। জানান, ত্রিপুরায় 3 বাংলাদেশিকে হত্যার প্রতিবাদ ও তদন্তের দাবি করে দেয়া চিঠির জবাবও দেয়নি দিল্লি। উত্তর দেয়নি, এখনো দেয়নি। সুষ্ঠু তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া চাই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। নড়াইলের নবগঙ্গা নদীতে হঠাৎ তীব্র ভাঙন শুরু হয়েছে। এতে বিলীন হচ্ছে কালিয়া উপজেলার একের পর এক গ্রাম। ঝুঁকিতে রয়েছে মসজিদ, কৃষিজমি ও গ্রামীণ সড়ক। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। এদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। নড়াইলের নদী তীরের এলাকা কালিয়া উপজেলা। তীব্র ভাঙনে নবগঙ্গায় বিলীন হচ্ছে কৃষি জমি, বসতভিটা সহ বিভিন্ন স্থাপনা। নিঃস্ব পার বিষ্ণুপুর, গাজীরহাট ও সুপ্তগ্রাম সহ কয়েকটি স্থানের বাসিন্দারা। ভাঙনের কবল থেকে বাঁচতে ঘরের টিন, আসবাবপত্র সহ প্রয়োজনীয় সামগ্রী সরিয়ে নিচ্ছেন অনেকে। ঝুঁকিতে নদী তীরের মসজিদ, সড়ক সহ শতাধিক পরিবার। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। আমার একটা না কিন্তু 5-6টা দোকান একসাথেই মসজিদের মধ্যে দেখতে চলে গেছে। একটা ঈদগাহ, একটা গোরস্থান, মসজিদ প্লাস মাদ্রাসা দিয়ে 4-5টা প্রতিষ্ঠান দিয়ে হুমকির মুখে এখন। এক রাত্রি ভাঙনে নদী ঘরের ভাঙনে ঘর বাড়ি সব বিচ্ছিন্ন হয়ে গেছে। ভাঙন কবলিত এলাকার সার্বক্ষণিক খোঁজ রাখছে পানি উন্নয়ন বোর্ড। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছেন পাউবো কর্মকর্তা। ভাঙনের সংবাদ পাওয়া মাত্র অফিস থেকে আমরা প্রতিনিধি পাঠিয়েছি এবং আমরা নিজেরাও সবসময় সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে ভাঙন প্রতিরোধে যত দ্রুত আমরা ব্যবস্থা গ্রহণ করতে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করে যাচ্ছি। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি দেশের এই 3 পার্বত্য জেলা পরিষদে নির্বাচন নেই 36 বছর ধরে। দলীয়ভাবে মনোনীত ব্যক্তিদের দিয়ে চলছে কার্যক্রম। জবাবদিহিতা না থাকায় এসব পরিষদ পরিণত হয়েছে অনিয়ম, দুর্নীতির আখড়ায়। ফলে শত শত কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও সুষম উন্নয়ন থেকে বঞ্চিত পাহাড়ের মানুষ। রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এই 3 জেলাকে দেশের উন্নয়নের মূল স্রোতধারায় যুক্ত করতে 1989 সালে আলাদা আইন করে পার্বত্য জেলা পরিষদ গঠন হয়। নির্বাচন হয় সে বছরের 25 জুন। এরপর গেল 36 বছর ধরে দলীয়ভাবে মনোনীত ব্যক্তিদের দিয়ে চলছে এই 3 জেলা পরিষদ। স্থানীয়দের অভিযোগ, জবাবদিহিতা না থাকায় এসব পরিষদ দুর্নীতির আখড়া হিসাবে পরিচিত। সম্প্রতি রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য, 2 নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদার সহ 9 জনের বিরুদ্ধে দুদকের 4 মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আর স্থায়ী অপসারণ হয়েছেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান। বান্দরবানের চেয়ারম্যান কাশৈলা সহ 3 জেলার সাবেক চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধেও চলছে দুদকের অনুসন্ধান। জনগণের কাছে জবাবদিহিতা করতে হয় না বলে এই প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি করার সুযোগ থাকে এবং বারবার সেটা প্রমাণিত হচ্ছে। নির্বাচন করে যদি জেলা পরিষদের চেয়ারম্যান নিয়োগ করা হয় বা সদস্যদেরকে নিয়োগ করা হয় তাহলে জবাবদিহিতা থাকবে। এই জবাবদিহিতার অভাবের কারণে হয়তো দুর্নীতিগুলো বাড়তেছে। এখানে কখনো নির্বাচনের অনুসরণ করা হয়নি এবং মনোনীত যে প্রার্থীরা আসে তাদের সাথে তারা আবার জনবিচ্ছিন্ন।
অনিয়ম দুর্নীতি বন্ধে দাপ্তরিক সতর্কতা বৃদ্ধির কথা বলছেন রাঙ্গামাটি জেলা পরিষদের এই কর্মকর্তা, যদিও তার বিরুদ্ধেও রয়েছে নানা অভিযোগ। প্রত্যেক ব্যক্তির কাছে যদি উন্নয়ন প্রকল্পের তালিকা থাকে, তাহলে যিনি যেই অঞ্চলের অধিবাসী তার কাছাকাছি যেই কাজগুলো আছে সেগুলো সে নিজে থেকেও নাগরিক হিসাবে অন্তত খোঁজ খবর নিতে পারবে যে ঠিকঠাক মতো কাজগুলো হচ্ছে কিনা। অস্তিত্বহীন ভুয়া প্রকল্প দেখিয়ে রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থ লোপাটের তথ্য প্রমাণ পেয়েছে দুদক। 4টি মামলা দায়ের করেছিলাম। 4টি মামলার তদন্ত শেষে আমরা বিজ্ঞ আদালতে ইনডাইটমেন্ট চার্জশিট প্রদান করেছি। বর্তমানে উক্ত মামলাগুলো বিচারাধীন রয়েছে। শহীদুল সুমন, যমুনা নিউজ। লালমনিরহাটে পোকার আক্রমণে নষ্ট হচ্ছে বিঘার পর বিঘা জমির ধান। কোন রোগের জন্য কোন কীটনাশক ব্যবহার করতে হবে তাও জানেন না অনেক কৃষক। ফলে ভুল কীটনাশকের প্রয়োগে কমছে না পোকা। কৃষি বিভাগ থেকে এ বিষয়ে পরামর্শ মিলছে না বলে দাবি কৃষকদের। আর কৃষি কর্মকর্তা বলছেন ফসলে পোকার আক্রমণ নেই। দিগন্ত বিস্তৃত চোখ জুড়ানো সবুজ আমনের ক্ষেত, তবে এর একটি বড় অংশেই পোকার আক্রমণ। চলতি মৌসুমে যেখানে ফসল ঘরে তুলে লাভের আশা, সেখানে ধানের এমন করুণ দশায় বিপাকে কৃষক। লালমনিরহাট সদরের হারাটি, গোকুন্ডা, আদিতমারির সারপুকুর, সাপটিবাড়ি, ভেলাবাড়ি ইউনিয়ন ছাড়াও অন্য উপজেলাতে বেড়েছে পোকার উপদ্রব। কীটনাশক ও যথাযথ যত্নেও দমানো যাচ্ছে না পাতা মোড়ানো, কারেন্ট পোকা ও মাজরা পোকার আক্রমণ। ওষুধ দিতে আসি জমিতে, ধানের কোনো কাজ করতে হয় না, ধান তো থোর অবস্থা বা কিছু কাজ দিয়ে একটা বাড়াইতেছে ধান। 3 থেকে 4 বার ওষুধ দিয়ে দেওয়া হইতেছে, তারপর ওষুধ পোকার আক্রমণ ছাড়তেছে না। বিভিন্ন ধরনের পোকার আক্রমণ দেখা যাচ্ছে, যেমন কারেন্ট পোকা, পাতা মোড়ানো পোকা, মাজরা পোকা। আমরা বিভিন্ন ওষুধ নিয়ে এসে স্প্রে করতেছি, কিন্তু কোনো ধরনের ফল পাচ্ছি না। এভাবে ফসলের বাড়তি পরিচর্যায় গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা, তার উপর বীজ, সারের আর শ্রমিকের খরচ তো রয়েছেই। পোকামাকড় দমনে সংশ্লিষ্টদের পরামর্শ না পাওয়ার অভিযোগ করেন কৃষকরা। একজন মাটি স্প্রে করতে গেলে নিম্নতে 1000 টাকা খরচ হয়। কারেন্ট পোকা অনেক দেখা যাইতেছে, আমরা ওষুধ দিতেছি, কিন্তু ওষুধ কিছুটা কাজ করতেছে, কিছুটা করতেছে না। বিএসকে না পাওয়ার কারণে নিজেরাই ওষুধ কিনতে হয়, ভুল ভালো ওষুধ চলে আসে, সে কারণে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হই। কৃষি কর্মকর্তা বলছেন, মাঠ পর্যায়ে নিয়মিত পরামর্শ দেওয়ার পাশাপাশি কীটনাশক কোম্পানিগুলোর কার্যক্রমেও রয়েছে কড়া নজরদারি। কিছু পোকার আক্রমণ দেখা গেছে, যেমন পাতা মরানো পোকা, তো এটাও খুব একটা উল্লেখ করার মতো তেমন না। 4টা আর মেনটেন করতে হয় একটা ওষুধ ব্যবহার করার জন্য। একটা হলো যে সঠিক ওষুধ লাগবে, সঠিক মাত্রা লাগবে, সঠিক প্রয়োগ লাগবে, সঠিক সময় লাগবে। এখানে এই 4টার কম্বিনেশন যদি না হয়, তাহলে কোথাও কোনো না কোনো ক্ষেত্রে হয়তো ওষুধ কাজ নাও করতে পারে। চলতি মৌসুমে লালমনিরহাটে 86,645 হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। মৌসুমের শুরুতে উৎপাদিত আলুর ভালো দাম পেয়ে থাকে কৃষক। এ আশায় সীমান্তবর্তী জনপদ হিলিতে আগাম জাতের আলু চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। অনুকূল আবহাওয়া এবং বীজের দাম কমে যাওয়ায় ভালো ফলনের আশা করছেন তারা। তবে সার সরবরাহে ঘাটতি ও দাম বৃদ্ধি কিছুটা দুশ্চিন্তা বাড়াচ্ছে। প্রতি বছর অক্টোবরের মাঝামাঝি সময়ে হিলির খট্টা মাধবপাড়া এলাকাতে শুরু হয় আগাম জাতের আলু চাষ। আমন কাটা শেষ হলেই আলুর জন্য মাঠ প্রস্তুত করেন কৃষকেরা। উর্বর মাটি এবং অনুকূল আবহাওয়াতে ফলন ভালো হওয়ায় এই অঞ্চলে দিন দিনই বাড়ছে আলুর চাষ। অনেক কৃষক জমি প্রস্তুতে ব্যস্ত, কারো কারো আবার রোপণ শেষের পথে। আগাম আলু আবাদ করলে পরে আমরা বেশি লাভবান হতে পারি, এই জন্য আমরা আগাম লাগাচ্ছি। প্রতি বছরই আমরা এরকম লাগাই, কিন্তু এইবার আমাদের খরচ এরিয়াটা গত বছরের চেয়ে একটু কম। 28 থেকে 30 দিনের ভিতর বান্ধা পড়ে, 2 মাস 60 দিনের ভিতরে এটা উঠে যায়। আমরা এই আলুটা লাগাই ক্যারেস জাতের আলু, এটা অতি তাড়াতাড়ি আমরা ফলন পাই, যেমন 55 থেকে 60 দিনের মধ্যে। গত বছর প্রতি বস্তা বীজের দাম ছিল 4000 টাকা, এবার তা নেমে এসেছে 1000-এ। এবার উৎপাদন খরচ কম হওয়াতে আশানুরূপ লাভের আশা করছেন এখানকার কৃষকেরা। তবে সারের সরবরাহ ঘাটতি এবং দাম বৃদ্ধি নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে তাদের। সারের যে দাম,
তাতে আলু আবাদ করে আমাদের কোনো লাভ হচ্ছে না। গতবারে একটু লাভ বেশি হয়েছিল, সারের দাম কম ছিল, কিন্তু এবারে একটু সারের দাম প্রচুর। মাঠে এসে আলু লাগানোর কাজ করতেছি, আলু লাগাচ্ছি, কেউ ডাঁড়া বানতেছে, কেউ আলু দিচ্ছে, কেউ আলু গাঁটতেছে। সারের কোনো সংকট নেই দাবি করে স্থানীয় কৃষি বিভাগ অবশ্য বলছেন যে গত বছর 150 হেক্টর জমিতে আগাম জাতের আলু আবাদ করা হয়েছিল। ইতিমধ্যে 50 হেক্টর জমি রোপণ করা শেষ হয়েছে। এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলেও আশা করা হচ্ছে। আবহাওয়া এখন পর্যন্ত যে অবস্থায় আছে সেটা আসলে আলু চাষের জন্য উপযোগী এবং আমাদের পরামর্শগুলি অব্যাহত আছে। তো আমাদের এই মুহূর্তে আগাম জাতের আলুটি মাঠ পর্যায়ে আবাদ হচ্ছে এবং কৃষকরা রোপণ করছে। গত মৌসুমে আমাদের 150 হেক্টর জমিতে আগাম জাতের আলু উৎপাদিত হয়েছিল এবং সেটার ফলন অনেক ভালো ছিল এবং কৃষক পর্যায় থেকে শুরু করে আমাদের পাইকারি এবং খুচরা বিক্রেতারাও বলেছেন যে এই আলুটি আসলে লাভজনক। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এবছর ভালো ফলনের আশায় দিন গুনছেন হিলির কৃষকেরা। রাবিয়া স্মৃতি, যমুনা নিউজ। ট্রাইব্যুনালে ব্রিফিং করছেন চিফ প্রসিকিউটর, সরাসরি যাচ্ছে সেখানে। 28 জনকে হত্যার অভিযোগে ওই অভিযোগটি করা হয়েছিল। সেই মামলাটিতেও আসামিদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 5ই নভেম্বর। এবং সেই মামলাতেও যারা পলাতক আছেন, 2 জন পলাতক আছেন 4 জন আসামির মধ্যে, সেই 2 জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 5ই নভেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। আজকে যাদেরকে উপস্থিত করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে, বিচার্যে সোপর্দ করার ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন, তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অফ দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন, বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে। তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন। এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার ব্যাপারে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন। এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি। সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। ল অফ দি ল্যান্ড এবং বিচার প্রক্রিয়া একটা রাষ্ট্রের সভ্যতার মাপকাঠি নির্ধারণ করে। একটা রাষ্ট্র কতটা ফাংশনাল আছে সেটা নির্ধারিত হয় সেই রাষ্ট্রের জুডিশিয়ারি কতটা স্মুথলি ফাংশন করে। সুতরাং রাষ্ট্রের বাহিনীগুলো আমাদের এই বিচার প্রক্রিয়াকে সমর্থন করা, তাকে স্মুথলি পরিচালনার ব্যাপারে যেটা করেছেন, এটা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবাইকে যারা এই প্রক্রিয়াকে সাহায্য করছেন তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা যেমন জুলাই আগস্টে নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে পরিচালিত হত্যাযজ্ঞের সময় তারা যেমন রুখে দাঁড়িয়েছিলেন বা মাঝখানে ভূমিকা পালন করেছিলেন, যেটা জাতি স্মরণ করে, একইভাবে এই যে বিচার প্রক্রিয়া, গুমের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও তারা তাদের সহযোগিতা করছেন, আইনের প্রতি তাদের শ্রদ্ধা দেখিয়েছেন। এটাও আমরা এই আজকের এই সময়ে আমরা উল্লেখ করতে চাই। এই পর্যন্ত আজকের আমাদের বক্তব্য ছিল। থ্যাংক ইউ। গ্রেপ্তার করা হয়েছে না ওনারা আত্মসমর্পণ করলেন? ওনাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থিত করেছে। তারা এখন যেহেতু আজকে আইনজীবীরা হাজির হয়ে তাদের পক্ষে ওকালতনামায় স্বাক্ষরের অনুমতি নিয়েছেন, তারা বলেছেন জামিনের আবেদন করতে চান। আদালত বলেছেন যেহেতু জামিনের আবেদন একটা প্রক্রিয়ার ব্যাপার আছে, প্রথমে ওকালতনামায় তারা সিগনেচার নেবেন, তারপরে নিয়মিতভাবে আবেদন করবেন। আদালত বলেছেন যে আবেদন থাকলে আপনারা রেজিস্ট্রার অফিসে আইন অনুযায়ী দাখিল করবেন, পরবর্তী তারিখে যদি কোনো আবেদন থাকে তখন সেটা তারা শুনানি। আর কোনো আবেদনই আজকে দাখিল হয়নি। তারা মৌখিকভাবে আসামিদের সাথে কথা বলার বা প্রিভিলেজ কমিউনিকেশনের জন্য আবেদন করেছিলেন, আদালত সেটা মঞ্জুর করেছেন। বাকি যে সমস্ত আবেদন তারা ফাইল করার কথা সেটা যথাযথ প্রক্রিয়ায় ওনারা দাখিল করবেন, করলে তখন প্রক্রিয়া অনুযায়ী সেটা শুনানি। দর্শক, এখানেই শেষ করছে যমুনা নিউজের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।